This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। 90,000 টাকা বন্ডে জামিন দিল সিবিআই আদালত। যদিও এখনই জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা হাইকোর্টে ঝুলেই রইল। শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, জানতে যাবো এখনো পর্যন্ত তাহলে এই জামিনের পর জেল মুক্তি হচ্ছে না পার্থর, কথার বলার অপেক্ষা রাখে না। তাহলে যে মামলার যে ক্যালেন্ডার এবং অভিযোগগুলো এই মুহূর্তে কোন স্ট্যাটাসে দাঁড়িয়ে? শ্রাবন্তী, শোনা যাচ্ছে আমার কথা? আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। 90,000 টাকার বন্ডে সিবিআই আদালত এই জামিন দিল। যদিও জেল মুক্তি এখনই হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা হাইকোর্টে ঝুলে রইল। শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আরও একবার যোগাযোগ করার চেষ্টা করব আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে। এই মুহূর্তে 90,000 টাকার বন্ডে সিবিআই আদালত জামিন দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। জামিন, শ্রাবন্তী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী সহকর্মী, শ্রাবন্তী, জানতে যাবো যে এখনো পর্যন্ত তাহলে যা সিচুয়েশন, তিনি জামিন হলো ঠিকই কিন্তু জেল মুক্তি হচ্ছে না, আর বলার অপেক্ষা রাখে না। তাহলে মামলার স্ট্যাটাসটা, অভিযোগের ক্যালেন্ডার কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, সিবিআই এবং ইডি যে কটি মামলা রুজু করেছিল সেটিগুলোকে যদি আইনত ভাষায় ধরা যায় যে RC 1, 2, 3, 4, 5, 6, এক্ষেত্রে 3, 4, 5, 6 পর্যন্ত, 5 পর্যন্ত, 5 অবধি সবকটি মামলাতেই জামিন পেয়ে গেছেন পার্থ চট্টোপাধ্যায়। এবং একটি মাত্র মামলা, যেটা সিবিআই এর দায়ের করা মামলা, কলকাতা হাইকোর্টে এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। সেটিও গতকাল শেষ হয়ে গেছে শুনানি পর্ব। শুধুমাত্র রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। মনে করা হচ্ছে এই মামলার শুনানির সময় বারবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তারা আর্জি জানিয়েছিলেন যে পুজোর আগে যাতে এই জামিন পাওয়া যায়, এবং সেক্ষেত্রে তাদের সবথেকে বড় হাতিয়ার ছিল অতি সম্প্রতি শীর্ষ আদালতে ইডি মামলায় যখন পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হলো, তাহলে সিবিআই কিসের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়কে আটকে রাখছে? কারণ দীর্ঘদিন বারবার বিভিন্ন আদালতের পক্ষ থেকে সিবিআই এবং ইডি যেভাবে তদন্ত করছে, সেই ঢিলেমি, সেই শ্লথ গতির উপরে প্রশ্ন উঠেছে। সেটাই হাতিয়ার করে কলকাতা হাইকোর্টেও আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। এই মামলার রায় পুজোর আগে কিনা সেটা স্পষ্ট করেননি বিচারপতি, তবে মামলার রায় যেদিনই হোক না কেন, যদি জামিন পান পার্থ চট্টোপাধ্যায় তাহলে তার জেল মুক্তি সেটা বলার অপেক্ষা রাখে না। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা সঙ্গে ছিলেন। আরও একবার আপনাদের জানাবো এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। 90,000 টাকার বন্ডে জামিন দিল সিবিআই আদালত। যদি এখনই জেল মুক্তি হচ্ছে না, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, এই যে জামিন পেয়ে যাওয়া কিন্তু এখনই জেল মুক্তি নয়, কিন্তু জেল মুক্তির সম্ভাবনা আরও একটু প্রবল হওয়া, আরও একটু সিম্পলার হওয়া, সহজ হওয়া, সেই বিষয়টা যেভাবে এখনো পর্যন্ত আইনের জল গড়াচ্ছে, আপনার কি মনে হয়, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, যে কোনো অপরাধ বা দুর্নীতির তদন্ত সম্পূর্ণ হওয়া, তদন্তের মাঝপথে তদন্ত সম্পূর্ণ হলে গ্রেপ্তার হওয়া, গ্রেপ্তারের পর জামিন পাওয়া এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে সাজা ঘোষণা করা, এই তো 4-5টা পদ্ধতি। পার্থ চট্টোপাধ্যায় চাকরি বিক্রির মামলাতে এখন এতদিন ধরে জেল খাটার পর এবার ধীরে ধীরে নিশ্চিতভাবে জামিন পেতেই পারেন না। জামিন হচ্ছে একজন যে কোনো অপরাধীর অধিকার, জেলই হচ্ছে ব্যতিক্রমী ব্যাপার। কিন্তু এরপর একই সঙ্গে আপনারা জানেন যে একটি মামলা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, চার্জ গঠনও হয়েছে। অন্যান্য মামলাগুলিতেও চার্জ গঠন হবে, বিচার প্রক্রিয়া শুরু হবে। উনি যদি যতগুলো ওনার বিরুদ্ধে মামলা আছে সবগুলি মামলাতে জামিন পেয়ে যান, উনি কিছুদিনের জন্য বাইরে যাবেন, তারপর আদালত বিচার সম্পূর্ণ করার পর ওনার যদি সাজা হয় আবার উনি জেলে থাকবেন। উনি যদি অভিযোগ মুক্ত হন, উনি বেহালাতে আবার উদয়ন সংঘের পুজো করবেন। বেশ, ধন্যবাদ জগন্নাথবাবু। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তার প্রতিক্রিয়া আমরা নিচ্ছিলাম। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, 90,000 টাকা বন্ডে সিবিআই আদালত জামিন দিল পার্থ চট্টোপাধ্যায়কে, কিন্তু এখনই জেল মুক্তি নয়। এই মুহূর্তের আপডেট, এখনই জেল মুক্তি নয়। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে ঝুলেই রইল। শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। বাকি মামলাগুলোর এই মুহূর্তে আইনি পদ্ধতিগত অবলম্বন চলছে। এদিকে বেআইনি বেটিং অ্যাপ কাজে ইডি নজরে তারকারা। ইডির তলবে হাজিরা অভিনেতা অঙ্কুশ হাজরা। আজ ডাকা হয়েছে অভিনেত্রী উর্বশী রটেলাকেও, কিন্তু তিনি কি এখন অব্দি এসেছেন বা আসতে চলেছেন? সমস্তটা জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় থেকে। জ্যোতির্ময়,
শেষ পাওয়া খবর পর্যন্ত উর্বশী রাউতেলা তিনি আসেননি, কিন্তু 2.5 ঘন্টা প্রায় হতে চলল এই মুহূর্তে অঙ্কুশ এখনো পর্যন্ত দিল্লিতে ইডির সদর দপ্তরে রয়েছে। অঙ্কুশ ইডির সদর দপ্তরে পৌঁছানোর পর তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি, কিন্তু তার যে আইনজীবী রয়েছেন তিনি প্রশ্নের উত্তরে জানান যে কাগজপত্র জমা দেওয়ার জন্যই ডাকা হয়েছে, জিজ্ঞাসাবাদ নয়। ঘটনাচক্রে অঙ্কুশের যিনি আইনজীবী তিনিও মিমি চক্রবর্তীর আইনজীবী এবং তিনি বলেন যে গতকাল মিমি চক্রবর্তী তিনিও কাগজপত্র জমা দিয়েছেন, কিন্তু তথাকথিত জিজ্ঞাসাবাদ কিছু করা হয়নি। কিন্তু গতকাল আমরা যে ছবি দেখেছি যে প্রায় 9.5 ঘন্টা মিমি চক্রবর্তী তাকে থাকতে হয়েছে ইডি সদর দপ্তরে এবং প্রায় 2.5 ঘন্টা সময় কেটে গিয়েছে ইডি সদর দপ্তরের ভেতরে রয়েছেন অঙ্কুশ। সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে 1x বেটিং অ্যাপ, এই ব্যাটিং অ্যাপের হয়ে বিজ্ঞাপনের জন্য কাজ করেছেন অঙ্কুশ এবং মিমি চক্রবর্তী। সেই ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। সোশ্যাল মিডিয়া বিশেষত গুগল, ইনস্টাগ্রাম, ফেসবুক বিভিন্ন জায়গাতে তার প্রমোশন করা হয়েছে। 1x বেটিং অ্যাপ ভারতের মাটিতে নিষিদ্ধ, যে কোনো ধরনের বেটিং অ্যাপ নিষিদ্ধ তা জানা সত্ত্বেও এই ধরনের বেটিং অ্যাপ সংস্থাগুলির থেকে টাকা নিয়ে তার প্রমোশন, তার অ্যাডভার্টাইজমেন্টের কাজ করেছেন মিমি চক্রবর্তী, অঙ্কুশের মতো অভিনেতা অভিনেত্রীরা। স্বাভাবিকভাবেই সেই বিষয়গুলি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই অ্যাপ সংস্থার তরফ থেকে কোন আধিকারিকরা যোগাযোগ করেছিলেন সেই বিষয়টি জানতে চাওয়া হচ্ছে যে কোন অ্যাকাউন্টে টাকা নেওয়া হয়েছে, কত টাকা নেওয়া হয়েছে এবং টোটাল যে এই বেটিং অ্যাপের প্রমোশন এবং অ্যাসোসিয়েশনের নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটাকে খোঁজার চেষ্টা করছে এই মুহূর্তে ইডি তদন্তকারী অফিসাররা এবং সেই মোতাবেকই জিজ্ঞাসাবাদ চলছে অঙ্কুশের। বেশ, নজর রাখো জ্যোতির্ময়, ধন্যবাদ। We cannot disclose all these things. These are routine investigations which are being conducted by ED. So these are general questions about their work. That's it. Nothing great. So any documents they have asked for, Enforcement Directorate have asked for any documents? No. Just normal documents. Nothing great. Bank documents, income tax returns? Yeah, these are the basic documents that everybody is supposed to carry. So they are carrying the same thing. And about the contract? Sir, are they accused? So whatever they contract they have, they are ready to give. That's not a problem. They are asking everybody, even the sports person, all these Bollywood guys, they are asking everybody. এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে বেটিং অ্যাপের তদন্তে এবার যুবরাজ সিং জাতীয় ভারতীয় দলে ক্রিকেটার কেউ ডাকলো ইডি। তাকে আগামী 23শে সেপ্টেম্বর ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। এই মুহূর্তের বড় খবর, যুবরাজ সিং তাকেও এবার এই বেটিং অ্যাপের তদন্তে তলব করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কথা বলবো আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন। সুশোভন, ভারতীয় দলের একজন সুপারস্টার, একজন জাতীয় খেলোয়াড়, তাকে কেন ডাকলো ইডি? কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, তিনিও সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং তারও সেখানে একেবারে কন্ট্রাক্ট ছিল। সেই জন্যই মূলত যে আর্থিক লেনদেন সেখান থেকে যুবরাজ সিংয়ের নাম উঠে আসে এবং সেই জন্য তাকে মঙ্গলবার ডাকা হয়েছে এবং রবিন উথাপ্পা তাকে সোমবার ডাকা হয়েছে এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে অভিনেতা সোনু সুদ তাকে বুধবার ডাকা হয়েছে। সব মিলে কিন্তু এই বেটিং অ্যাপে বেশ কয়েকজন ক্রিকেটারকেও এর আগে তুমি যদি দেখো যে সুরেশ রায়না তাদেরও ডাকা হয়েছে। সব মিলে কিন্তু একদিকে যেমন যুবরাজ সিং তাকে মঙ্গলবার ডাকা হয়েছে এবং রবিন উথাপ্পা তাদের সোমবার ডাকা হয়েছে। স্বাভাবিকভাবেই তারা যান কিনে এবং গিয়ে তারা কী কী প্রশ্নের সম্মুখীন হন এবং কী কী ডকুমেন্টস নিয়ে যায় সেটাও গুরুত্বপূর্ণ। তার কারণ ইতিমধ্যে সূত্রের খবর যে ইডির তরফ থেকে তাদের শুধু ডাকাই হয়নি, তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো কিন্তু নিয়ে হাজির দিতে বলা হয়েছে। বুঝতে পেরেছি সুশোভন, আপাতত ধন্যবাদ, নজর রাখো। আর দীপ, যেরকমটা বলছিলে তুমি যে যুবরাজ সিংকে তাকে ডাকা হয়েছে 23 তারিখ, কিন্তু ঠিক তার আগের দিন 22 তারিখ এই বেটিং অ্যাপ মামলায় এবার রবিন উথাপ্পাকে তলব করা হয়েছে। প্রাক্তন ক্রিকেটারকে তলব করেছে ইডি। 22শে সেপ্টেম্বর ইডি দপ্তরে হাজিরা দিতে হবে উথাপ্পাকে। আমার সহকর্মী রক্তিম এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। রক্তিম, জানতে চাইবো যে যাদেরকে আমরা যাতে কথা বলছি, যারা সেলিব্রিটি বা প্রাক্তন ক্রিকেটার, তাদেরকে মূলত এন্ডোর্সমেন্টের জন্য জিজ্ঞাসাবাদ, তারা এন্ডোর্সমেন্ট করেছিলেন সেই কারণে জিজ্ঞাসাবাদ। রবিন উথাপ্পার ক্ষেত্রেও কি তাই, নাকি অন্য কোনো বিষয় জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বিষয়টা একই। এন্ডোর্সমেন্টে কত টাকা তাদের চুক্তি হয়েছে এবং সেই চুক্তির পরিপ্রেক্ষিতে কত টাকা লেনদেন হয়েছে সেই গোটা বিষয়টা কিন্তু ইডি জানতে চাইছেন এই প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকে। এটা আমরা জানি যে অতীতে সুরেশ রায়না এবং শিখর দেওয়ালকে ডাকা হয়েছিল এই একই বেটিং অ্যাপের তদন্তের জন্য, আর্থিক লেনদেন বিষয় দেখার জন্য। এবার 22শে সেপ্টেম্বর রবিন উথাপ্পা এবং 23শে সেপ্টেম্বর যুবরাজ সিং, এই চারজন ক্রিকেটারের মধ্যে কিন্তু দুজন ক্রিকেটার কিন্তু বিশ্বজয়ী ক্রিকেটার, বিশ্বকাপ জয়ী দলের সদস্য ক্রিকেটার সুরেশ রায়না এবং যুবরাজ সিং। এবং এই
এই যে পরপর 4 জন ক্রিকেটার তারা কেন এই বেটিং অ্যাপের সঙ্গে জড়িত ছিল, শুধুমাত্র একটা বিজ্ঞাপনের মুখ হিসেবে নাকি অন্য কোনো কারণ ছিল, সব দিক থেকে তো খতিয়ে দেখার জন্য কিন্তু এই তলব বলে মনে করা হচ্ছে সূত্রে খবর। ধন্যবাদ রক্তিম।